অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো 14 টাকা কেজি এই 14 টাকা ঠিক আছে তো তোর দিয়ে টাকা খরচ হবে আমার ওরা তো বলানি কেন এই বড় টাকা বলো নাকি স্বাস্থ্য বলো ওই বরফটা মাঝখানে তোকে চোখে দেখতে হবে না ঘাট অসুখ হবে একদম তর্ক করবি না কৈলাস ঘাট ফলে তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো 30 বছর তুই আমার বাড়িতে আছিস আমি তোকে কিছু বলি না একটা কথা বলবো কথা বাবু বলবি হ্যাঁ বল আর দিনে করে বাড়ি করেছো এখন একটু বুঝে শুধু না চললে হারে যে পানি পাবে না রিটায়ার করে যে কটা টাকা পেয়েছো তা তো ধার দিনে শোধ করে তো চলে গেল এই তুই কি বললি বেটা কি বললি করি না এই পরিণাম পরিণাম বাবু মহিম মুখার্জি কোনো কাজ ভেবে চিনতে করে না ভেবে চিনতে কোনো কাজই করে না দুমুঠো ভাতের জন্য আমার কোনো চিন্তা নেই কিন্তু ওরে কৈলাস ভাবনা শুধু আমার ছোট খোকাটার জন্য ভগবান অকালে ওর চোখ দুটো ঘিরে নিল ওর একটা ব্যবস্থা যদি আমি করে যেতে পারতাম কৈলাস কিছুটা হলেও আমি স্বস্তি পেতাম কৈলাস কোন কি পরীক্ষা দিতে চলে গেছে না যায়নি সে কি 11টা ওর পরীক্ষার কথা ছিল এই তুমি ডাকো তো বাজুটাকে এই আমি বলছি ডাকো আহা তুমি অমন করছো কেন তুমি খেয়ে দিয়ে অফিসে যাও আমি ওকে ঠিক সময় পাঠিয়ে দেবো না বড় বউ না তোমার কথা ও কাজ করবে না বড় বউ ডাকো ওকে আমি বলছি ডাকো আমি নিজেই ওকে বলে দিয়ে যাই বাড়িতে থাকলে তো ডাকবে মানে ভোর 5টায় সিট নিয়ে বেরিয়েছে ছিপ নিয়ে বেরিয়েছে আমি বললাম কি বলুদা আজ না তোমার পরীক্ষা কি বললে জানো লেখাপড়া করেছে গাড়ি চাপা পরে এসে বড় বউ তোমার কাছে কি কিছু বলে গেছে হ্যাঁ না মানে বিনতা তুমি 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 ওর ভবিষ্যৎটাকে একদম ঝরঝরে করে দেবে আমি ওর জন্য দুবার বিষ্ঠা খেলে করলাম দুবার ও ডুব মেরে দিল এবারও আমি ওকে সুযোগ দিয়েছিলাম ধৈর্যের একটা সীমা আছে বড় বউ আহা অমন করছো কেন মা বাপ মোরা ভাগ্নে হ্যাঁ, মা বাপ মোরা ভাগ্নে বলেই তো আমি এ কথা ওকে কোনোদিন বলিনি কি বলছো তুমি স্নেহ মায়া মমতার অনেক অপচয় করেছি আমি কিন্তু আর নয় বড় বউ আর নয় কর্তা বাবু আজ কর্তা বাবু আরে কি কাণ্ড করে এত শোনি না ওর 5টায় গিয়ে বসেছি যারা 2 ঘন্টা বসে আছি আরে মাছ পড়াতে দূরে থাক বাতাসে ফ্যানটা উঠছে না বিরক্ত হয়ে ভাবছি উঠে পড়ি জানিস বলে দা এমন সময় ফ্যাটনাটা ডুবে গেল কর্তা বাবু আর দেখ তেরে তোর কর্তা বাবু
ছাড়ছি তো ছাড়ছি, আর পুরোচ্ছে না। বেল্লাই মাছ, বুঝলে কৈলাস দা? বেল্লাই মাছ। আরে কম করে 30 কেজি তো হবেই। এদিকে কর্তা বাবু, আরে দেখ তোর কর্তা বাবু, কর্তা বাবু। আমি বলছি মাছের কথা, আর ও বেটা বলে কর্তা বাবু, কর্তা বাবু। না, তোমাদের সঙ্গে গল্প করে কোনো সুখ নেই। একটা না একটা ফ্যাকড়া তুলবে। মাছটা কি পেয়েছো? মাছের কি দায় পড়েছে? এটা তোমাদের বাড়ি এসে উঠবে। মামিকে 1000 দিন বলেছি, মামি ভালো দেখে একটা চিপ কিনে দাও। বছরে তোমার যে মাছ লাগবে আমি সাপ্লাই দেব। কে শোনে কার কথা? আর কৈলাস দা, অত বড় মাছ এই চিপে তোলা যায়? এই যে হতভাগা, এক্ষুনি হতভাগা, নইলে তো মামা আসছে, তোকে কিন্তু আস্ত রাখবে না। শিগগিরই পালা। ওরে হতভাগা, তবু দাঁড়িয়ে আছে। দেখ, তোর না কপালে অশেষ দুঃখ আছে। যা বাবা, ও বাবা, তোরে দোহাই লাগে, তুই এখান থেকে পালা, তোর মামা এসে গেল। দেখ, ঢুকতে পারলে তোর হাড় মাংস একেবারে আলাদা করে ফেলবে। দেখো মামি, আমি কেন? আমি বাবা রক্ষা করতে পারবে না। যদি মায়ের হাত থেকে বাঁচতে চাও, অন্য কোথাও গিয়ে লুকিয়ে থাকো। রাগ করলে তবেই বাড়ি ফিরবে। মামা তাহলে হ্যাঁ, কি বলছিস রে হতভাগা? অফিসে যাইনি, তোমাকে টাইম দেবার জন্য বাড়িতে আছে। তার থাকতে তাদের মর্যাদা বুঝলে না লোকটা? বুঝবে, পরে বুঝবে কি বস্তুই না হারালাম। আমাকে দেখছি বেটা মৌকা পেলেই জ্ঞান দেয়। অনু, লক্ষ্মী বাবা আমার, ও বাবা, আমার কথা শোন। বাড়ি থেকে তুই এক্ষুনি চলে যা। তোর মামা তোকে দেখতে পেলে একেবারে মেরে হাড় মাংস আলাদা করে দেবে। যা বাবা, কোন যা। কেয়ার মামি? কি? মামা যদি আমাকে টাইট দেয়, আমিও মামাকে আস্তে করে টাইট দিয়ে দেবো। হ্যাঁ? আমিও মামাকে আচ্ছা করে টাইট দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার নাম অনুপ ঘোষ। তুই? আমি স্কুল ফাইনাল দেবো না বলে পালিয়েছি, হ্যাঁ। আর মামা যে ইচ্ছে করে অফিস কামাই করেছে। তার বেলায় মামাকে কে টাইট দেয়? ছোটরা অন্যায় করলে তোমরা টাইট দেবে, হ্যাঁ। আর নিজেরা অপরাধ করলে কে শাস্তি দেয় শুনি? আমিও মামাকে টাইট দেব। এই, কি বলছিস? তোর মামাকে তুই টাইট দিবি? হ্যাঁ? বাহ, হাতে মারবো নাকি? তবে ভাতে মারবো। মামার সুপিরিয়রকে চিঠি লিখে জানিয়ে দেবো আপনার হেড ক্লার্ক মহিম মুখার্জি বিনা কারণে অফিস যায়নি, আর একদিনের মাইনে কাটা গেলে 5000 বুঝবে কত দানে কত চায়। অনুপ, দেখ বাবা, দেখ, কপালে না তোর অশেষ দুঃখ আছে বাবা, অশেষ দুঃখ আছে। ও বাবা রে, তুই এখনো এখান থেকে পালিয়ে যা না বাবা। কি হলো? দেখ, তোর মামা রেগে গেলে তোকে একেবারে তুই আর বলবো, যা বাবা যা, পালিয়ে যা, আমার মাথার সিটি পালিয়ে যা। ঠিক আছে বাবু, তোমার কথাই আমি মেনে নিলাম। যা।
আমি ওই চিলে কোঠায় গিয়ে লুকাচ্ছি। চিলে কোথায়? মামা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে হ্যাঁ আমাকে ডেকে দিও কিন্তু। হ্যাঁ উহ, কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছিলাম। অনু অনু এই দাঁড়া বলছি, পালাচ্ছিস কোথায়? না 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 মানে পালাবো কোথায় মামা? না না মানে ইয়ে এই আমি তোকে দাঁড়াতে বলছি কিন্তু। এই, আদি ভাই, আজ তোর পরীক্ষা ছিল, চুপ করে আছিস কেন বল? আজ তোর পরীক্ষা ছিল, বল। হ্যাঁ গো এবারের মতো ছেলে বল। ক্ষমা করে দাও না। কি হলো? ছেলে মানুষ। আমি চুপ করো। আজ তোর পরীক্ষা ছিল, হ্যাঁ মামা ছিল। তাহলে তুই চাসনি কেন পরীক্ষা দিতে? তোকে আমি জিজ্ঞাসা করছি, তুই শুনতে পাচ্ছিস না? কেন যাসনি তুই পরীক্ষা দিতে? কেন যাসনি? লেখাপড়া করবি না? আগে তুই আমাকে বলতে পারতি। কেন কেন তিনবার আমি তোর জন্য এক গাদা টাকা খরচা করলাম, টাকায় কি আমাকে কামড়ে নিয়ে বেড়াচ্ছে? পড়তে আমার একটু ভালো লাগে না। বিনতা, শুনলে শুনলে তোমার ভাগ্নের কথাটা একবার। এখনে যদি আমি ধরে ওকে চুকিয়ে দিই, তোমরাই বলবে মা বাপ মরা ভাগ্নেটাকে আমি গাধার মতো পেটাচ্ছি। তুমি যে মাঝে মাঝে অসুখের ভান করে অফিস থেকে পালাও, তার বেলায় তবে রে পাজি, দেখছিস আমার শরীরটা খারাপ, আমি বিনা কারণে অফিস খাবাই দিই না। তারপরও তুমি কি করলে তুমি? শালা ছেলে। দূর করে দাও বিনতা, ওকে তুমি বাড়ি থেকে দূর করে দাও। কি বলছো তুমি? ওই কুলাঙ্গাটাকে আর যেই দেখুক, এই মহিম মুখার্জি আর দেখবে না। ও আমার পর্যন্ত পিছনে লেগেছে। আসলে আসলে ভাগলপুর থেকেই ও অমানুষ হয়ে এসেছে বিনতা। শত চেষ্টা করলেও কিছুই করা যাবে না বিনতা, কিছুই করা যাবে না। ওগো, তুমি চুপ করো, চুপ করো। মাথা গরম করো না গো, মাথা গরম করো না। শুধু শুধু আমার মাথাটা গরম হয় না বড় বউ, শুধু শুধু আমার মাথা গরম হয় না। মানুষ তো দেখেও কিছুটা শেখে বড় বউ। আমার পরেশ নরেশ দুজনেই বিয়ে পাস, তারা গুরুত্বপূর্ণ পদে চাকরি করছে। আমি মারা যাবার পর বড় বউ ওই হতভাগাকে যদি ওরা আমাদের বিস্তৃত ভাই হিসেবে পরিচয় দেয়, আমার নামে তুমি পুষ্পবর্ষ। তুমি সত্য। আরে বাবা, তুই কিছু মনে করিস না বাবা, তুই কিছু মনে করিস নি। বল বল বল। দেখ বাবা, তুই তো ভালোর জন্যই বলেছে। ফাইনাল পাস যদি করতে
ওরকম 2-4 ডজন কিলে আমার কিছুই হয় না জানো মামি। মামা যখন আমাকে মারছিল মনে হচ্ছিল একটা মাছি এসে পড়েছে। কি আশ্চর্য ছেলে। হ্যাঁ? তুমি যত নষ্টের মূল বাবু। আমি নষ্টের মূল? আরে কদিন ধরে গাটা একটু ম্যাচ ম্যাচ করছিল। বলছিস? মামা যদি আর একটু বানিয়ে দিত আহ! পুরো আনন্দই পেতাম। অনু! তুমি ধরলে কেন? অনু! অনু! শোনো মামি, তোমার তোমার কানে কানে একটা কথা বলি। কি কথা? কারো কাছে প্রকাশ করবে না তো? না বাবা না, আমি কারো কাছে প্রকাশ দেখো বাবু, আরে বাবা বলছি, বলবো না, বলবো না, বলবো না। বল। অনু! হ্যাঁ গো মামি, ও কর্মটি আমি ভাগলপুর থেকে সেরে এসেছি। অথচ মামা ভাবছে আমি একটা গন্ড মূর্খ। ম্যাট্রিকে হ্যাট্রিক করেছি। অনু! তুই তুই মামি, তোমার মরা বাপের দিব্যি, তুমি যেন কাউকে এই কথাটা বলো না। অনু! আমাকে নির্বোধ গাধা ভেবে অনু! তোমার ছেলেরা আর বৌমারা যখন আমার দিকে মিটমিট করে তাকায় তখন আমার বড্ড হাসি পায়। অনু! অনু! কি বলছিস তুই পাগল? তখন আমার বড্ড হাসি পায়। অনুপ এমএসসি পাস করে ভগলপুর থেকে আমাদের এখানে এসেছে, অথচ আমাকে বলছে স্কুল ফাইনাল পাস করতে পারেনি। ওর মামা যতবার ফি দাখিল করেছে ততবারই ও পালিয়েছে। হতভাগা ছেলে মামাকে রাগিয়ে কি শান্তি পায় আমি বুঝি না বাবু, কি শান্তি পায় আমি বুঝি না, আমি বুঝি না, আমি তুমি যাই বলো, মায়ের কিন্তু একটা বাড়াবাড়ি করা উচিত হয়। দুদিনের জন্য বাপের বাড়ি গেলে কি আমার রহমান অসুখ হয়ে শুনি? তোমার শরীরের কথা চিন্তা করে বোধ হয়। তুমি চুপ করো। হাসির মুখে চলি না, বুঝেছো? আসলে তোমার মা চাইছে আমরা তার কথায় ফুটি বসি। আমি বুঝতে পারছি না এই সামান্য ব্যাপার নিয়ে কেন এত মাথা গরম করছো। আমি না হয় মাকে বলে দিচ্ছি 3-4 জন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। থাক, পুরো আমার জানা আছে। কি আশ্চর্য, আমি ছাড়া কেউ তোমাকে বোঝে না। তোমার কথা চেয়ে ওই পরিবেশের কথা দাম অনেক বেশি। দেখো ভারতী, তোমার যদি এতটুকু ব্যক্তিত্ব থাকতো, কার সাধ্য ছিল আমার যাওয়া বন্ধ করে? তোমার জন্য তোমার বাড়ি আমার কাছে। আর কাউকে রাখবো না।
অর্থ হয়? ছোট কথা টেনে টেনে কেন এত বড় করে তোলো বলো তো? ছোট কথা? তোমার মা প্রতিটি কাজে খুব করবে। আমি নেই বলি কাশিবাদী। রান্নার জিনিসপত্র সামনে এনে দেয়। আমি এর কাগজ বুঝি না। পাচ্ছে আমি বাপের বাড়ি পাঠাই। ভারতী, আমার বাবাও গরিব নয়, বুঝলে? আমার বাবা মাসে মাসে যত টাকা মদের পিছনে খরচ করে, সারা বছর তোমাকে এই যে পরেশ বাবা, আমার সঙ্গে না আমার একটু প্রাইভেট কথা ছিল। বলুন। হ্যাঁ, বসছি বাবা। বৌমা, চাটা হবে না? তোমাদের বাড়ির চা খেলে না বৌমা একেবারে জিভে লেগে থাকে। দোকানের চা অবশ্য খাই, তবে এমন কি নয়। ভারতী, কাকা বাবুকে একটু চা এনে দাও তো। যাচ্ছি। তবে তোমার মা যেন আমার কাছে চিনির হিসাব নেয়। ভারতী, অনর্থ বাঁধাবো, বুঝেছো? বাবাজি, বৌমাকে কি চিনির হিসেবে দিতে হয় না? না মানে মা একটু হিসাব করে চলতে চায় তো, বাবা রিটায়ার করলেন তো, তাই মানে না 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 গণেশ, তোমার এই কথা কিন্তু আমি সমর্থন করতে পারলাম না। আরে বৌমা তো আপনার বাপের বাড়ি নিয়ে যাচ্ছে না, কাজেই তাকে সন্দেহ করা মানে তোমাকে পক্ষান্তরে অপমান করা। যেতে দিন এসব মেয়েরই কথাবার্তা। এক সংসারে থাকতে গেলে হ্যাঁ হ্যাঁ বাবাজি ইয়ে হয়েছে আর কি, ওই যে আমাদের মালিক মল্লিনাথ বাবুর সঙ্গে তোমার ঘনিষ্ঠ পরিচয় আছে তো? কেন বলেন তো? মল্লিনাথ বাবু তার মেয়ের বিয়ের জন্য কাগজে একটি বিজ্ঞাপন দিয়েছে, তাই ভাবছিলাম আমার নাতিকে নিয়ে একটু নাক চাইতে জানতো হচ্ছে আমার ছেলের ঘরে নাতি, ওই শালা চামার শ্রীপতি আচার্য, ওই শালাই হচ্ছে আমার বিয়ে। ওই শালার মেয়ের সঙ্গে আমার বড় খোকার বিয়ে হয়েছিল। আমার বড় ছেলের ছেলে হচ্ছে জয়ন্ত। বুঝতে পেরেছি, কিন্তু জয়ন্ত আপনার কাছে না থেকে ওই শ্রীপতি বাবুর বাড়ি থাকে কেন? বলবেন না, বলবেন না, জয় গৌর, জয় গৌর। আমার বৌমা মারা যাবার পরে ওই শালা চামার আমার জয়ন্তকে নিয়ে গেছে, তারপরে আর আমার বাড়িতে আসতেই দিচ্ছে না। কিন্তু কাকা বাবু, ওই মলিনাথ চ্যাটার্জি মস্ত বড় ধনী, ভারতী জুট মিল ছাড়াও আরো 2-3টি কারখানার মালিক। তিনি কেন আপনার মতো মধ্যবিত্ত সংসারে তার মেয়ে বিয়ে দেবেন? আরে বিজ্ঞাপনে তো সেরকমই দেখলাম, সেই আশাই তো। উনি যাচ্ছেন পিতৃমাতৃহীন সৎ বংশগত একটা সুশিক্ষিত ছেলে। আমার জয়ন্ত ঠিক ওই রকমই একটা ছেলে। আমার অর্থ না থাকলে কি হবে? আমার বংশ গৌরব মনে কর কত করে। তুমি জানো বৌমা চা নিয়ে যাও, বৌমা যাও, তোমাদের এই চা খাওয়ার জন্যই তো তোমাদের বাড়ি এত খন্না। এই বাবা এসেছে। তাই নাকি? তোমাকে ডাকছেন, বলছেন বিশেষ দরকার। আজকের বিয়ে নাকি ঠিক হয়ে গেছে। আরো কি ওর মেজো আপনি চা খান কাকা বাবু, আমি আসছি।
আপনি একটু আগে যা বললেন সে সম্বন্ধে পরে আলোচনা করা যাবে। ওই মহিলার চ্যাটার্জির সাথে মোটামুটি পরিচয় আছে আমার। আচ্ছা, চলি দাদা বাবু। বৌমা, বৌমা, একটা কথা বলবো বৌমা। বলুন কাকা বাবু। তোমার শাশুড়ি বোধ হয় তোমাকে তো অন্য চোখে দেখি, প্রায় দেখি ওই নরেশের বাচ্চাটাকে নিয়ে। বলুন, তোমার মেয়েটা অথচ মাটিতে গড়াগড়ি যায়, ফিরেও তাকায় না। আপনাদের নজরও তাহলে পড়েছে? এই যে বলো বৌমা, পাশাপাশি বাস করি, অনেক কিছুই চোখে পড়ে, পড়ি না। তাই তো কাণ্ড দেখে আমি একবার বলি, তোমাদের ওই পিন্টুর ছেলে, মানে ওই তোমার ননদের ছেলে পাগলা থাকে, এত বড় সন্দেহ। তোমার ছেলে পিন্টু সেখানে বসে কাঁদছে, তোমার শাশুড়ি বলে তোর যে ভাত খেতে হবে। আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে সব একদম সবজি দেখছি। এই পরের সব আমি সাধু মানুষ, ওমা, মানুষের স্বার্থ বুদ্ধি যখন প্রবল হয় তখনই কিন্তু সংসারে ভাঙন ধরে। একটা কথা বৌমা, তোমাকে আমি কিন্তু ওই বয়সে একটু অন্য চোখে দেখি। সম্বন্ধটা খুবই ভালো। ছেলেটা টাটা কোম্পানিতে চাকরি করে, হাবি হাবি টাকা কামাতে পায়। তাই ভাবলাম হ্যাঁ, ব্যবসায়ী নগদে কত দিতে হবে, এক পয়সাও না। তাহলে তো খুবই ভালো। ছেলেটি কি বলে জানে? না বললে জানবো কি করে? বলে আপনার মেয়েকে বিয়ে করতে পারছি, হ্যাঁ। এতেই আমি ধন্য। আরে আর কিছু মাথা, বিরাট নাম তো আছে বিয়াই। তা তো ঠিকই, নাম তো আছেই আপনার। ও, এটাই তো আপনার ছোট মেয়ে, তাই না ভাই? আরে কি যে বলেন বিয়াইটা ঠিক, এখনো আমার কারখানা আরো 3টি আছে। তিনটি? হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে দ্বিতীয়টি। এই মেয়েরাই আমার ভবিষ্যৎ একেবারে ঝড় 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 করে। আর মানে? অবশ্য মেয়েগুলো দেখতে খারাপ না, খুবই খুবই সুন্দর। তাই কালকে রেহাই পেয়ে যাচ্ছে, নতুবা আমার শীতে একেবারে দুর্গম দিয়েই থাকবে। তোমার শরীর ভালো আছে বাবা? ও পরেশ, হ্যাঁ, তবে তবে খুব একটা ভালো নেই রে পরেশ। দীর্ঘ 30 বছর আমি রুটিন বাঁধা কাজ করে আসছি, হঠাৎ হঠাৎ আজ অবসর নিয়ে আর আমার সময় কাটছে না রে। কেমন যেন একটু অস্বস্তি আমাকে সব সময় পুড়ে পুড়ে খাচ্ছে। সেটা তো বললে তো আর হবে না বাবা, তোমাকে এখনো অনেক দিন বাঁচতে হবে। সংসারের দায় দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি, কিন্তু তুমি হচ্ছ এই সংসারের মাথা। আরে শুধু মাথা নয় বাবাজি, বাপ হচ্ছে গিয়া ওই মাথার উপরে যে ছাতা, সেই ছাতাটি। ইয়ে হয়েছে, তোমার প্রভিডেন্ট ফান্ডের টাকা কি পেয়েছো বাবা? না পাইনি, তবে ওরা আমাকে বলে দিয়েছে এ সপ্তাহের মধ্যেই কিছু একটা যা হোক ব্যবস্থা করবে বাবা। ইয়ে হয়েছে, আরে ইয়ে করছিস কেন বল না।
শালীর বিয়ে। হ্যাঁ বেআই মশাই এইমাত্র আমাকে বললেন। হ্যাঁ, তাই প্রায় 20,000 টাকা খরচা হবে। ছেলেটির অবশ্য দাবি দেওয়া কিছুই নেই। আরে ওই জন্যই তো মুশকিল, দাবি দেওয়া নেই বললেই তো মুশকিল। মনটা যেমন খুঁতখুত করবে, কোথায় কি তুলটিটা খেতে যায়। কিন্তু পরেশ, আপনার কোনো ভয় নেই যে এর কথা কেন? আপনার টাকা আমি মেরে দেবো না। বলাই ব্যানার্জি এখনো মরা হাতি, লাখ টাকা। ওনার মেয়ে যে হাত পেতে দাঁড়ালে 20-50 হাজার টাকা যে কোনো মুহূর্তেই আমি পেতে পারি, এমন সব আত্মীয় আছে আমার। ভালো কথা। তবে আপনি বিশ্বাস করুন, আপনার অনেক আত্মীয়স্বজন থাকতে পারে, কিন্তু আমার সে ক্ষমতা এখন আর নেই যে আপনাকে আমি 20,000 টাকা দিয়ে দেবো। আরে লালগোলার রাজারা হ্যাঁ, আমার ঘনিষ্ঠ আত্মীয়। কৃষ্ণনগর রাজবাড়িতে আমার ছোট ভাইয়ের শালার মেজো শালার ভাগ্নির বিয়ে করেছিল। হেমন্তপুরের রাজারা আমার পরামর্শ ছাড়া পেচ্ছাপ পর্যন্ত করতে যায় না। আরে তাদের কাছে হাত পেতে দাঁড়ালে বেআই মশাই, টাকা দিতে আমার আপত্তি ছিল না, কিন্তু কিন্তু আপনি দেখুন, এই বিশাল একটা বাড়ি করতে গিয়ে আমি 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 ওই শ্রীপতি বাবুর কাছ থেকে অনেক টাকা ধার করেছি। শ্রীপতি বাবুর টাকা এখনো শোধ হয়নি। না, 3 বছর আগে নাকি ধার করেছিলে। বাবা, কি করে শোধ করবো বল? 2 বছর অসুখে ভুগে ভুগে বিন্দুটা আমার মারা গেল, তার পেছনে অনেক অনেক টাকা খরচ করেছি। তারপর এই বিরাট সংসার। ভুল করবে তুমি, আর তার প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। বেশ, আমি ভুল করেছি। ভুল ছাড়া আর কি? দিদির ক্যান্সার হয়েছিল, সবাই জানতো দিদি বাঁচবে না। জামাই বাবু পর্যন্ত দিদির চিকিৎসা বন্ধ করে দিয়েছিল, অথচ তুমি জলের মতো টাকা খরচ করেছো। পরেশ, কি করব? ওরে কি করব বল? বাপের প্রাণ যে মানে না রে। বিনা চিকিৎসায় চোখের সামনে মেয়েটা আমার ধুকে ধুকে মারা যাবে। আমি আমি কেমন করে সইতাম রে পরেশ? আপনি এক কাজ করুন বিআই মশাই, ওই শ্রীপতি বাবুকে বলে দিন হ্যাঁ, সম্পূর্ণ টাকাটা আপনি পাননি, হ্যাঁ। 2 মাস পরে তার বাকি টাকাগুলো পরিশোধ করে দেবেন। হ্যাঁ, শ্রীপতি বাবুকে বলে দাও সব টাকা পাওনি, সে টাকাটা তুমি ওনাকে দিয়ে দেন। অবশ্য মাস 2-এর মধ্যে টাকাটা তো তুমি পেয়েই যাচ্ছ। না পরেশ, না, মিথ্যা প্রবঞ্চনা আমি করতে পারবো না পরেশ। কি মুশকিল? এতে প্রমাণচনা কোথায় গেছে? তুমি তো আর টাকাটা মেরে দিচ্ছ না। 2 দিন আগে আর 2 দিন পরে। তুই কথাগুলো আমাকে বললি, তবে সামনে দাঁড়িয়ে বললি না কেন? এদিকে আয়, আমার সামনে দাঁড়িয়ে কথা বল। তুই জানিস না ওর সঙ্গে বেইমানি করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে অতগুলো টাকা দিয়েছে, লেখাপড়া পর্যন্ত হয়নি, তার সঙ্গে বেইমানি করা এই মহিম মুখার্জির পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, আরে আপনি যখন আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাহলে কিছু বায়না রাখুন। গয়না? হ্যাঁ হ্যাঁ, ভারতীয় ঘনিয়াস্টের বায়না আছে। পরেশ কি বলছে? হাতি গায়ে পড়লে শুনেছি ব্যাঙেও নাকি লাথি মারে, কি আর করা যাবে বলুন? আরে আপনি যখন আমাকে বিশ্বাস করতে পারেন
না বেআই না, টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। হে বাবা! হ্যাঁ, বারবার তোমাদেরকে আমি বলছি বাবা, টাকাগুলো দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বৌমার গয়না বন্ধক দিয়ে যদি তোমার শ্বশুরকে সাহায্য করতে হয়, এতটুকু মানসিকতা যদি তোমার প্রস্তুত হয়ে থাকে, তাহলে বাইরে অনেক শেখারা আছে, তাদের কাছে ওই বৌমার গয়না বন্ধক দিয়ে টাকা তুমি শ্বশুরকে দাও, সে টাকা আমি দিতে যাব কেন? দেখুন মহিম বাবু, হ্যাঁ বলুন আপনি। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। কথা বললে সে কথাগুলো আমিও বুঝতে পারি। জ্ঞান বুদ্ধি আমাদের ভিতরে কিছুটা আছে। তাহলে আমাদের ভিতরও কিছু আছে। আরে মশাই, তুমি যে ওই দুই ছেলেকে ফাঁকি দিয়ে গচ্ছিত টাকাগুলো ওই যে টানা ছেলেটার জন্য অর্জন করে যেতে চাও, এ কথা কেউ না বুঝলেও আমি বুঝি। কথাটা আপনার কথার ভিতরে প্রকাশ পেয়ে গেছে। বেআই মশাই, কি যা তা বলছেন আপনি? আমার সংসারের ভিতর এসব কথা আপনি কেন বলতে যাচ্ছেন? যা তা বল- হ্যাঁ হ্যাঁ, আপনি যা তা বলছেন। আপনার মনের ইচ্ছার মধ্যে এটা প্রকাশ পেয়ে গেছে। নইলে 3 বছর আগে ধার করেছে, সে টাকা এখনো শোধ হয়নি। ওগুলো আমি কিন্তু এখনো পিটার খাই না। ওগুলো বুঝাবেন ওই বাচ্চাদের। বেআই মশাই, আরে যান মশাই যান। যে ব্যবহারটা আজ আপনি আমার সঙ্গে করলেন, এ কোনো ভদ্রলোকে করে না। একেবারে যা ইচ্ছে তাই মানুষের মতো ব্যবহারটা। বেআই মশাই, এরপরে যদি ওই ছেলে মেয়ে হ্যাঁ। আপনাকে ভালো সূচকে না দেখে, তখন কিন্তু তাদের দোষ দেওয়া চলে না, চলবে না। কথাটা মনে থাকে যেন। পরে এসে তুমি শুনলে কি বলে গেল? ছি 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 ছি, এই হচ্ছে আমার আত্মীয়। এ বাবা, তুমি আজ করলে বাবা। তা আমার সারা জীবন মনে থাকবে। শ্বশুর মশাইকে আমি বলেছিলাম তোমার টাকা পেলে 1000 টাকা আমি সাহায্য করব, কিন্তু তোমার মনটা যে এত নিচ, পরেশ, এত ছোট, পরেশ। সেটা আমি জানতাম না বাবা। পরেশ, তুই কি আমার সেই পরেশ? তুমি যেমন ব্যবহার করবে তেমনই ব্যবহার পাবে আমাদের কাছ থেকে। সি 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 বাবা, তুমি আজ যা করলে শ্বশুর বাড়িতে আমি কি করে মুখ দেখাবো বাবা? সি সি বাবা, সি। আমার যোগ্য সন্তান শ্বশুর বাড়িতে কি করে মুখ দেখাবে? আপনারা বলতে পারেন এই আমার সন্তান। এই সন্তানদের ঘিরে আপনাদের মতো খেয়ে না খেয়ে সারা জীবন ধরে ওদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমি সর্বস্ব ত্যাগ করেছি। আমি স্বপ্ন দেখেছি, কত আশা ছিল, কত ভরসা ছিল। ওরে, তুই কি আমার সেই ছোট্ট পরেশ যে সন্ধ্যা বেলায় আমার বুকে এক টুকরো ঘুম না পড়ে তুই ঘুমাতে যেতে পারতি না? সেই পরেশ বাড়ি থেকে এসে যখন আমি তোকে দুহাত ভরে গেলাম, তুই জড়িয়ে ধরতি আমাকে। তুই কি আমার সেই পরেশ? তবে ঝড় কি আসবে ঠাকুর? যদি আসে সে ঝড় তুমি আমাকে সইবার শক্তি দিও ঠাকুর। আমাকে সইবার শক্তি দিও, শক্তি দিও।
তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মামুনি, বাপি, তোমার মাস্টার মশাই এখনো আসেনি? না বাপি, আজ কোথায় তিনি আর আসবেন না। ছেলেটি যেন কিরকম? অন্তর সুপারিশে ওকে রাখা হলো, ঠিক মতো পড়াতে পারবে কিনা কে জানে। তোমার সঙ্গে আমার কিছু আলোচনা ছিল বাপি। আলোচনা? হ্যাঁ বাপি, তোমার ফ্যাক্টরির সম্বন্ধে। তোমাদের বোনাস নীতির পরিবর্তন করা দরকার। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত যারা উদস্ত পরিশ্রম করে চলেছে, কি দিচ্ছ তুমি তাদের? শান্তি! মিল ছুটি হলে যখন ওরা দল বেঁধে সারি সারি দল বেঁধে বেরোয়, মনে হয় নরকের পথ ধরে নরকঙ্কালের দল মিছিল করে চলেছে। হাসি নেই, আনন্দ নেই। এসব কথার অর্থ কি জানতি? অর্থ? ফ্যাক্টরি সম্বন্ধে কে তোমাকে মাথা ঘামাতে বলেছে শুনি? লক্ষ লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছি। তুমি দিয়েছ টাকা আর ওরা দিচ্ছে শ্রম, কাজেই লাভের অঙ্ক অর্ধেক ওদের দেওয়া উচিত। হাজার হাজার মেহনতি মানুষকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবার কোনো অধিকার তোমার নেই বাপি। জানতি! কাল আমি কুলি ব্যারাক দেখতে গিয়েছিলাম। 6 ফুট বাই 8 ফুট একটা ঘর, তার মধ্যে বাস করে বাপ মা ভাই বোন নিয়ে তোমার কারখানার মানুষগুলো। আলো নেই, হাওয়া নেই, নেই পরিচ্ছন্ন কোনো পরিবেশ। চুপ করবি তুই! কবিগুরু বলেছেন, হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আমি চাই বাপি, ওদের তুমি মানুষের মর্যাদা দাও, দাও না বাঁচবার ন্যূনতম অধিকার। এতে তোমার ব্যাংক ব্যালেন্স হয়তো স্ফীত হবে না, মানসিক মূল্যবোধ তুমি প্রতিষ্ঠা করতে পারবে। কথাটা মনে রেখো বাপি। কি আশ্চর্য! এসব কথা কে ওকে শেখালো? কুলি ব্যারাকেই বা কার সঙ্গে গেল? সুন্দরলাল! সুন্দরলাল! আর ভাই হুজুর, শান্তিকাল কার সঙ্গে কুলি ব্যারাকে গিয়েছিল? জি ও মাস্টার মশাই। অনু পেলেই আমাকে সংবাদ দেবে। একটা প্রাইভেট টিউটরের এত বড় স্পর্ধা হয় কি করে? আমার মেয়ের সঙ্গে অবাধে মেলামেশা করে, ওকে রাজনীতি শেখায়। লোকটা এলেই আমাকে সংবাদ দেবে। কেমন? আজ বেরিয়ে আসবে তো মালিক। আজ আসুক আর কাল আসুক, যখনই আসবে আমাকে জানাবে। আমি ওর ঔদ্ধত্যের সমুচিত শাস্তি দেব। আমি ওকে জান্তির শিক্ষার দায়িত্ব দিয়েছিলাম, রাজনীতি শেখাতে নয়। কথাটা মনে রেখো। হুজুর মুখে যত তোর পাচ্ছে, কাম মে কুছ হোগা নেই। এই সব মাস্টার মশাইকে মহব্বত করার মালুম হচ্ছে, উঠিলে তো কাম মে কুছ হোগা নেই। এ ভাই, তুমি কিরকম লোক থাকা? কিয়া? বলতে আছি, তুমি কোথায় থাকতে পারতা? দেখছো হালার ভাই, তামসাটা দেখছো, ভূতার মতো চাইয়া হয়েছে। শালা শুনতে পাতা, পাতা পাতা কথা কোনো বলতে নেই। আমি জিজ্ঞাসা করতা তুমি কোথায় থাকতে পারতা? শালা কামটা দেখছো নি হালাই? आपका बात समझा नहीं।
আমার সাহেবের যা বলো আমি দেখা করতেছি आप बाहर जाइए। কি বলা হারে যাবো তুমি আমার বাইরে যেতে কহ কি আসতো বিল আলাই আমার নাতিকে তুমি করাইবা আর আমারে কও বাইরে যাই आप बाहर जाइए। কি আমার তুমি চক্কু কেন করেগা আলাই চক্কু নাই করেগা তোমার চক্কু গরম শব্দ নেই করেগা কোনো বই আর ভাইয়ের মাথা তোমার নেই খাতা কি বাবা হয় তুমি দেখাই দেবে একসাথে তোমার তুমি দেখাই দেবে আমি তোর ভাইয়ের নাম লইয়ে কই নাই আমার ভাইরা বলেছিস আমাকে বলেছিস এই দারোয়ানজি সাক্ষী আছে এই কি ভাই দারোয়ানজি ওই শালা আমাকে কুকুর বলেনি कुत्ता बोला मगर किसको बोला मैं क्या जानता আরে আমারে বলা এখানে অন্য কেউ থাকা যে তাকে বলবে কইছি বেশ করছি এই ওইসি বেশ করেছি শালা তোকে চুপ দিয়ে তোমরা একেবারে মুখ ছেড়ে দাও শালা একেবারে বৃন্দাবন পাঠাবো তুমি আমার দেখাই হ্যাঁ তোকে দেখাবো দেখাইবা তুমি আমার হ্যাঁ দেখাবো তোমার পিছনে ওই ভূতের ধারে অন্ধমহা আরে তোর হিম্মত থেকে আউগা আরে শালা কুয়াত কুয়াত নালি আসছে শালা আমার নাম রিপতি আচার্য না আরে তুই আইবা আরে শালা কুয়া আরে তুই আয়। আরে তুই আয় এই আমার ছাতাটা ধরো আরে ধর না ছাতাটা শালারে হইছে আমার বাড়ি বরিশাল শালা তুই তো বলিস না সকলাই বুঝতাছে এমন হাল আন্দামু জীবনে ভুলতে পারবে না এই এগোয় 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 ওর কত বড় সাহস আমি একে দেখে ছাড়বো আরে শালা কি হচ্ছে এখানে? হুজুর নমস্কার হুজুর আমার একটা আর্জি ছিল বাড়িতে কেন? আমার অফিসে দেখা করবে। চেষ্টা করেছি হুজুর চেষ্টা করেছি 2-3 দিন দরজায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখা পাইনি হুজুর সুন্দরলাম, জি হুজুর সদরে যাও। जाते हैं मालिक मगर ये दोनों बहुत तो बदमाश है लॉर्ड लॉर्ड ने मानता आप नहीं आने से हो जाता ये था আপনি কি চান? पहला डर चाहिए দেখুন, দেখুন কি হলো দেখুন কি আমার নাতিকে আপনি জুট মিলে পুলিশ কাম করাইতেছেন আর আমারে কই দেখুন লজ্জা করে না একটা পুলিশ কাম করান কে আপনার নাতি? আর কেডা ওই জয়ন্ত আমার লগে
ঝগড়া কইরা ওই মিলে ঢুকছে কতদিন মিলের কাছে বইয়া রয়েছে অন্য বেড়তে চইলা গেছে আপনি কাল হালায় বুড়া মানুষ নয় দুটো কথা কইয়ে থাই এই তুই রাগ করবি জয়ন্ত আমার নাতি আমার নাতি আমার মাইয়ের ঘরের নাতি ওই নাতির লাগে আমি কি না করছি ধর্ম নাই বুঝলেন বাবু ধর্ম নাই পৃথিবীতে ধর্ম বলি আর কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ হুজুর, আমার নাতি হুজুর আমার নাতি ওই শালা বলো ওর নাতি আমার হচ্ছে ছেলের ঘরের নাতি আর ওই শালার হচ্ছে মেয়ের ঘরের নাতি আমার তো একটু বেশি আপনি তো এইরকম একটা পাত্র খুঁজছিলেন ও আচ্ছা আপনার নাতি হ্যাঁ, হুজুর, আমার নাতি। উনি যে বললেন না, ওনার না, নাতি হুজুর, ওর মেয়ের ঘরের নাতি। আমার ছেলের ঘরের নাতি। আমার তো একটু বেশি। হুজুর, একটু অনুগ্রহ করবেন। ছেলে হিসেবে আমার জয়ন্ত একেবারে হীরের টুকরো। জয়ন্তকে আমি ভালো করেই চিনি আপনি যান আমি ভেবে দেখবো বিষয়টা আচ্ছা হুজুর, আজ আপনি যে ভরসা দিলেন তাতেই আমি ভীষণ খুশি। ওই শালার শ্রীপতি আচার্য শালা 1 নম্বরের জামা ওই শালার পোশাক দেখছেন না শালার টাকা পয়সা আছে থাকলে কি হবে এক একটা পয়সা ওর কাছে মা বাপ ওই শালা 1 নম্বরের ছাত্রা তাহলে হুজুর আমি আসি হুজুর আসুন কথাটা একটু মনে রাখবেন জয় গুরু, জয় গুরু। এই পরিবেশে জয়ন্তীকে আনাই বোধ হয় উচিত হয়নি আমার বাড়িতে ও মোটামুটি সুস্থ পরিবেশেই ছিল এই কে যায় অনুপ অনুপ আগে আমাকে ডাকলেন স্যার? হ্যাঁ ডেকেছি হ্যাঁ বলুন। কাল থুকুকে নিয়ে তুমি কুলি বস্তিতে গিয়েছিলে হ্যাঁ, কেন গিয়েছিলে মিস চ্যাটার্জি ওদের অবস্থা জানতে চেয়েছিলেন। কার হুকুমে তুমি নিয়ে গেলে হুকুম